বাংলাদেশে আজকাল কিছু বুদ্ধিজীবী দেখা যাচ্ছে তারা নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের শাসন ব্যবস্থা নিয়ে এবং বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের এগুলো নিয়েও খুব অ্যালার্জি সৃষ্টি হয়েছে এবং জামাতকে নিয়ে তো আছেই, সেটি তো আগেও ছিল এবং এখনো রয়েছে। তো তাদের বিরুদ্ধে তারা ইলেকশন নিয়ে যে মানুষ ভোট দেবে কি দিবে না, যে একটি দলের সমর্থক রয়েছে তারা ভোট কেন্দ্রে যাবেন না, সেটি নিয়ে কিন্তু খুব চিন্তিত হয়ে রয়েছেন। আমাদের দেশের কিছু সিনিয়র সাংবাদিক যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, এই ধরনের এই বুদ্ধিদীপ্ত বুদ্ধিজীবীরা গত ১৬ বছর কাঠের চশমা পরে ঘুমিয়েছেন এবং ৫ই আগস্টের পর ঘুম ভেঙেছে এবং এই অভ্যুত্থানের পরে তাদের চোখ মেলেছে এবং তারা এই অভ্যুত্থানের পর তারা বুদ্ধিজীবী হয়ে আত্মপ্রকাশের চেষ্টা করছেন এবং বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন টক শোতে গিয়ে বড় ধরনের আওয়াজ তুলছেন। ডক্টর ইউনূস ব্যর্থ, সে মব ভায়োলেশন বেড়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন না। সারা বাংলাদেশের একটি অচল অবস্থা। এই অচল অবস্থার পিছনে প্রথমত দায়ী হয়েছে রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো ধরনের সহযোগিতা করেনি এবং পুলিশ প্রশাসন, আমলা থেকে শুরু করে কেউই কিন্তু তাকে তেমন কোনো সহযোগিতা করেনি, যার কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন শৃঙ্খলা ভঙ্গুর অবস্থায় রয়েছে। তারপরও ডক্টর ইউনূস তার ১ বছর অতিক্রম করেছেন অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে। তাকে যে সহযোগিতাটুকু করা দরকার ছিল সেটি করেননি। আসলে তারা হয়তো মুখে বলেছেন তারা পক্ষে রয়েছেন, এতটুকুই তাদের সমর্থন ছিল, কিন্তু তাকে বুদ্ধি দিয়ে বা পরামর্শ দিয়ে কোনো ধরনের সহযোগিতা করা হয়নি। এই যে ডক্টর ইউনূসের ১ বছর শাসন অবস্থায় সে যদি চাইতো বাংলাদেশের অনেক পুলিশের চাকরি দিত, অনেককে জেলে যেতে হতো, আরও হয়তোবা এর সংখ্যা বাড়তো। বিজিবি থেকে শুরু করে র‍্যাব এবং সচিবদের অনেকের চাকরি দিত, বাংলাদেশের এসপি, ডিএসপি অনেকের চাকরি দিত। সেই কাজটি তিনি করেননি। সেটাও যদি করতেন, আমাদের এই বুদ্ধিজীবীরা আবার ওই যে তাদের একটা বাক্স রয়েছে, একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে সেটি নিয়ে বসে যেতেন এবং বলতেন যে ডক্টর ইউনূস সবার চাকরি খেয়ে ফেলছেন, কোনো তদন্ত ছাড়া তিনি এগুলো করছেন। সেটি নিয়েও কিন্তু তাদের অ্যালার্জি থাকতো। আবার যখন এটি করেনি, সবাইকে বসিয়ে রেখেছেন, কিছু ক্ষেত্রে চাকরি গিয়েছেন, তখনও কিন্তু এটি নিয়েও অ্যালার্জি রয়েছেন। তো যখন তাদেরকে এখানে বসিয়ে রেখেছেন তখন তো তারা কাজ করছেন না এবং তাদেরকে প্রপার ইনফরমেশন দিচ্ছেন না, তখন কিন্তু যে এই দেশের যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু নিয়ন্ত্রণ করতে সাময়িকভাবে ব্যর্থ এবং তার শাসনামলে যে পরিমাণ আন্দোলন সংগ্রাম হয়েছে সেটা আসলে কোনো গভর্নমেন্টের আমলেই হয়নি। তো এই যে সাংবাদিকদের, আমাদের দেশের বুদ্ধিজীবীরা বাংলাদেশ এগিয়ে যেতে চাইলেও এই রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীদের কারণে কিন্তু বাংলাদেশ বারবার পিছিয়ে যাচ্ছে। আমাদের দেশের এই ধরনের দল কানা বুদ্ধিজীবীরা যতদিনে ভালো না হবে এবং বুদ্ধিজীবীরা যতদিনে পূর্বার কোনো দলের না হয়ে নিজস্ব মতামত প্রকাশ করবে, যেটা বাংলাদেশ বা দেশের জন্য সার্বিক পরিস্থিতি বা সার্বিক উন্নয়ন বা বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় তাদের এই কথাবার্তা এবং তাদের বুদ্ধি পরামর্শ কাজে লাগে, সেগুলো যদি করতে পারত, হয়তো বা বাংলাদেশ আরও কয়েক ধাপ এগিয়ে যেত। কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীদের অবস্থা হচ্ছে, যখন তারা যেই দলের হয়ে কাজ করেন বা যেই দলের দালালি করেন, যেটাই বলি আমরা, সেই দল যখন আবার ক্ষমতায় থাকে না, তাদের সেই বুদ্ধিজীবীগিরি শেষ হয়ে যায়। বুদ্ধিজীবী হবে সে যে দলই বাংলাদেশে সরকার থাকুক, তাদেরকে বুদ্ধি পরামর্শ দেবে এবং দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডেও তাদের একটি অবদান থাকবে। কিন্তু বাংলাদেশে সেটি আসলে সম্ভব না। তারা একটি দলের হয়ে, দলকানা হয়ে তাদের পক্ষে ছাপাই শুরু করে দেন এবং ইদানিং আমরা ইলেকশন নিয়ে খুব অ্যালার্জি দেখছি এবং ইলেকশন, যে আওয়ামী লীগ ইলেকশন যদি না করে বা তাদের যে সমর্থক রয়েছে তারা যদি ভোট না দেয়, মানে সেটি নিয়ে তারা খুব চিন্তিত। তো আমি বিশেষ করে আমাদের সাংবাদিক মাসুদ কামাল সাহেব এটি নিয়ে খুব এক্সাইটেড রয়েছেন। আমি দেখেছি কয়েকটি জায়গায় তার এগুলো কালের কণ্ঠে বিশেষ করে তার এগুলো প্রতিবেদনগুলো প্রকাশ পেয়েছে। তো আমি তাকে বলবো, বিগত ১৫ বছরে বা ৩টা নির্বাচনে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা গড়ে কম হইলেও কেউ মিনিমাম ৫টার নিচে কেউ ভোট দেয়নি। একজন নেতা বা কর্মী তারা রয়েছেন, তারা কেউ ১০০, ২০০, ৫০০ করে ভোট দিয়েছেন। কারণ তখন তো আওয়ামী লীগের যারা ছিল তারাও কিন্তু ভোট কেন্দ্রে যেতেন না। এটি হচ্ছে বাস্তব। তারা তো একেকজন ২০টা, ২৫টা, ৩০টা, ১০০, ১৫০ ভোট দিয়েছেন। তো ৫ বছর পর একটা ইলেকশন হয়। একজন ব্যক্তি যদি ৫টা ভোট দিয়ে দেয়,
5 বছর 25 বছর, সে 5 টার্মের ভোট অর্থাৎ 25 বছরের ভোট সে দিয়ে দিয়েছে। তার আর ভোট কেন্দ্রে যাওয়া আর না যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সে ভোট কেন্দ্রে গেলেও কিছু হবে না, আর না গেলেও এটি নিয়ে কোনো মানুষের মাথা ব্যথা নেই। কারণ তার ভোট দেওয়ার কথা ছিল একটা, সে তার ভোট, তার ফ্যামিলির ভোট, তার বাড়ির ভোট ওই একজনই দিয়েছেন। একেকটা সেন্টারে যে কাজ হয়েছে সেটা হচ্ছে যে এক ব্যক্তি বা একটা বাড়ির যদি একজন থাকে আওয়ামী লীগের, ওই তার দায়িত্ব হচ্ছে তাদের ওই টোকেনগুলো সংগ্রহ করা এবং তার ওই ভোটগুলো দিয়ে দেওয়া। তো সে যেহেতু ওই দায়িত্বগুলো পালন করেছে গত 3 টার্মে, তা একজন ব্যক্তি তাদের বাড়ির ঘরের সবার ভোট সে নিজে দিয়েছেন। তো তার যে 30 35 বা যে 50টা ভোট দিয়েছেন তার 200 বছরে আর ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ সে 200 বছরের ভোট একবারে দিয়েছেন। তো সে ভোট কেন্দ্রে গেলে বা না গেলে এটি নিয়ে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে কে ভোট কেন্দ্রে যাবে, ওই ভোটের কি প্রভাব পড়বে, ভোটটা কিরকম হবে, এটি নিয়ে আপনারা চিন্তা না করে দেশের কিভাবে কল্যাণ হবে, এই বুদ্ধিজীবীদের কাজ হবে সেই পরামর্শ দেওয়া। এই কথাবার্তা ঘুরিয়ে পেঁচিয়ে জল ঘোলাটে করে কোনো লাভ নেই। আপনাদের দেখছি বারবার এই ইদানিং ডক্টর ইউনূসের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে, মাঝে মধ্যে জামাতের বিরুদ্ধে তাদের যে সোচ্চার অবস্থান মনে হয় তারা যুদ্ধ ঘোষণা করতেছে। এখন আবার আওয়ামী লীগের সরাসরি না বললেও ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছেন। তো ওগুলো মানুষ বোঝে। তো আওয়ামী লীগের লোকজন তারা যে 15 বছরে যে পরিমাণ ভোট দিয়েছেন তাদের আর 2 4 50 বছরে যদি ভোট না দেয় তাদের কোনো আফসোস নেই, এবং তারা ওই 2 4 50 বছরের ভোট কিন্তু তারা অলরেডি দিয়ে ফেলেছেন। তো এখন তারা নির্বাচন বা ওই ভোট কেন্দ্রে গিয়ে কি করবেন? তার তো যে দায়িত্ব ছিল সে একটা ভোট দেবে, সে 10টা দিয়েছেন। এই 50 বছরের ভোট সে দিয়ে দিয়েছেন একাই, অথবা তার ফ্যামিলির সব ভোট একাই দিয়েছেন। তো অতএব এগুলো নিয়ে চিন্তা না করে সামনে কিভাবে নির্বাচন হবে এবং নির্বাচন ব্যবস্থা এবং একটি সুষ্ঠু নির্বাচন সেটি নিয়ে চিন্তা করেন এবং সরকারকে পরামর্শ দেন কিভাবে নির্বাচন করলে বা সামনে দেশ পুনর্গঠনের জন্য কি কি করা প্রয়োজন এবং নির্বাচনটা সুষ্ঠু করার জন্য কি কি প্রয়োজন, এই সকল পরামর্শ দেন। কে আসলো, কারা নির্বাচন করবেন, এটি নিয়ে আপনার মাথা ব্যথা করার কোনো কারণ নেই। আপনাকে আপনি যখন ওই 15 বছরে যখন রাতে ভোট হয়ে গেছে ওটা নিয়ে যখন মাথা ব্যথা হয় নাই আপনার, তখন বিএনপি, জামাত, অন্যান্য দল ভোট কেন্দ্রে যায় নাই, তখন যখন মাথা ব্যথা হয় নাই, তো এখন ওইটা নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই। আপনারা দেশের মঙ্গলের জন্য কাজ করুন। দেশের উন্নয়ন কিভাবে হবে, একটি উন্নতিশীল জাতি করতে হলে সেখানে বিবেকবান জাতির প্রয়োজন। তো বুদ্ধিজীবীদেরকেও সেই কাতারে রাখা হয়। আপনারা এই দলকানা বুদ্ধিজীবী না হয়ে একটি রাষ্ট্রের বুদ্ধিজীবী হন এবং যে সরকারি ক্ষমতায় থাকুক আপনারা তাদেরকে পরামর্শ দিন, সুপরামর্শ দিন, যাতে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হয় এবং এশিয়া মহাদেশের মধ্যে বা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই ধরনের দলকানা কোনো দলেরই নেই। আমি বলতেছি আপনি কোনো দলেরই হয়ে কথা বলেন। দেশের সার্বিক পরিস্থিতি, দেশের উন্নয়ন বা একটি ইলেকশন কিভাবে ভালো করা যায় এবং তার পরবর্তী কি হবে, এবং আওয়ামী লীগ যে অপরাধ করেছেন তাদের বিচার, সেগুলো নিয়ে কথা বলুন। কিন্তু এই বেফাস কথাবার্তা বলে ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি না করে দেশের সার্বিক উন্নয়ন এবং দেশ কিভাবে সুসংগঠিত করা যায় এবং একটি দেশকে কিভাবে উন্নয়নশীল দেশে রূপান্তর করা যায় সেই ধরনের যদি কোনো পরামর্শ থাকে সেটি সরকারকে দিন। সেই ফর্মুলাগুলো আপনারা বলুন টক শোতে, অযথা এই ধরনের এই দল সেই দল, এই করা ওই করা, এই জুলাই গণ অভ্যুত্থান, জুলাই বিপ্লব, জুলাই কারা করেছে, কে ঘোষণা দিয়েছে, এই সমস্ত টক শোতে গিয়ে এই যে টিভি মিডিয়াগুলো যে পরিমাণ সময় নষ্ট করছেন এবং বাংলাদেশের মানুষ ওগুলো দেখছেন, তাদেরও সময় নষ্ট হচ্ছে। সেগুলো না করে কিভাবে ভালো একটি পরামর্শ দেওয়া যায় সেগুলো নিয়ে টক শো করুন। এই রাজনীতিবিদদের নিয়ে টক শো করেন। রাজনীতিবিদরা কখনোই চায় না যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হোক। তারা উন্নয়নশীল দেশে যেতে চাইলেও তারা এই পিছপা দেয়। যখনই কোনো মন্ত্রী হয়, এমপি হয়, তাদের টেন্ডেন্সি হচ্ছে টাকা পাচার করা। তারা কিভাবে টাকা পাচার করবে, এই দেশ থেকে আরেক দেশে নিয়ে বাড়ি করবে, তাদের টেন্ডেন্সি সেটাই। তারা যদি চাইতো এই বাংলাদেশ উন্নত হবে এবং উন্নয়নশীল দেশ হবে, তাহলে তাদের যে ছেলে মেয়ে রয়েছেন, তাদের যে ফ্যামিলি রয়েছেন, তারা হয়তো বিদেশে থাকতেন না, তারা দেশেই থাকতেন এবং দেশের জন্য ভাবতেন। তাদের যদি এতই দেশপ্রেম, মুক্তিযোদ্ধা নিয়ে তারা যেভাবে সোচ্চার, মানে মুক্তিযোদ্ধা শুধু তার ভিতরে, তার ফ্যামিলির ভিতরে নাই, ওই ফ্যামিলি আবার যখন সে আবার রিফর্ম করে বাংলাদেশ ওই পার্টিতে, তখন কি অবস্থা হয়। তারা কিন্তু তৃণমূল থেকে উঠে আসেন, ওই বাপে এমপি ছিল, তার ছেলে আবার এমপি হবে। এই যে একটি বড় বড় দলগুলোর মধ্যে যে প্রবণতা, সেটি থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশকে কারা
ভালোবাসে এবং বাংলাদেশের পক্ষে বা বাংলাদেশ নিয়ে যারা কাজ করতেছে, বাংলাদেশকে উন্নত করতে চায়, সেই সমস্ত মানুষকে নিয়ে আপনারা কাজ করুন এবং আমলাতন্ত্র জটিলতা, যে ধরনের জটিলতা রয়েছে সেগুলো কিভাবে রিমুভ করা যায় বা রিফর্ম করা যায় সেগুলো নিয়ে ভাবা উচিত এবং এই ধরনের বুদ্ধি পরামর্শ দিন, এই ধরনের টক শো করুন। এই যে শুধু টক শো করে মানুষ নিজেরাদের সময় নষ্ট করছেন, মানুষের সময় নষ্ট করছেন, মানুষ শুনতেছে এবং এই রাজনীতিবিদদের ঝগড়া, এই ওকে বলছে, ও ওকে বলছে, কেউ রাজাকার বলছে, কেউ যুদ্ধ অপরাধী বলছে, এই বিতর্কে না গিয়ে দেশের এই ৫৪ বছর ৫৫ বছর পর এগুলো মানুষ আর শুনতে চায় না। আপনারা দেশের পক্ষে কারা কাজ করছেন সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন করুন, তাদের বিরুদ্ধে তাদের কাছ থেকে গোয়েন্দা রিপোর্ট নিন যে কারা দেশের পক্ষে করছে, কারা বিপক্ষে করছে, সেগুলো নিয়ে কাজ করুন। এই ৫৪ বছর আগের ইতিহাস, এই জুলাই আন্দোলনের ইতিহাস, বিভিন্ন ইতিহাস টেনে টুনে আনে এগুলো নিয়ে জলঘোলা না করে মানুষকে ভালো বুদ্ধি দিন, দেশের পক্ষে কাজ করুন, দেশ কিভাবে এগোবে এবং দেশ কিভাবে একটি উন্নয়নশীল সমৃদ্ধিশীল দেশ গঠনে কী ধরনের ভূমিকা রাখা উচিত রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবী, সাংবাদিক, পুলিশ এবং আমলা সবাই মিলেমিশে একটি দেশকে আসলে পুনর্গঠন করা উচিত। সবারই সেখানে অংশগ্রহণ থাকা উচিত। সেই ধরনের পরামর্শ দিন। ধন্যবাদ।